বরণ করে নিচ্ছি। এই ছবিটা নিলাম এই ছবিগুলো নাহলে পাবো না বুঝতাম না একবার দাঁড়াতে বলতে আর পাচ্ছি না আমি তো বসেই ছিলাম আমরা নদিয়া জেলার পক্ষ থেকে করছি আমরা সম্বোধিত করছি পশ্চিমবাংলায় সেই দুর্গা মূর্তি আমাদের জেলা সভাপতি শ্রীযুক্ত আশুতোষ পাল মহাশয় এবং নদিয়া দক্ষিণের সভাপতি অশোক চক্রবর্তী মহাশয় প্রদান করছি। অসুরকে 2021 সালে আসনিক শক্তিকে বধ করার জন্য আমাদের এই প্রচেষ্টা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভারতীয় এবং আপনারা জানেন আপনাদের সকলের পরিচিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে একসময় নির্বাচিত সাংসদ ছিলেন। পরবর্তীকালে ক্ষমতাসীন দলে এবং বর্তমানে সকলকে কাজ করে ভারতীয় জনতা পার্টি পতাকা হাতে তিনি বিজেপিতে যোগদান করেছেন মাননীয় রাজ্য সভাপতির হাত থেকে। আজকে আমাদের জেলার মেয়ে, সোনার মেয়ে, এশিয়ানের সোনাজয়ী জ্যোতির্ময়ী সিংকে জেলার পক্ষ থেকে আমরা ফুলের তোড়া দিয়ে সম্মানিত করছি। জ্যোতির্ময়ী সিংকার জিন্দাবাদ, জ্যোতির্ময়ী সিংকার জিন্দাবাদ। আমাদের নদিয়া জেলার ভূমিপুত্র প্রাক্তন জেলা সভাপতি মহাদেব সরকার, আপনারা সকলেই জানেন রাজ্যে কিষাণ মোর্চার দায়িত্ব পেয়েছেন রাজ্য সভাপতি। তাকে আমরা জেলার পক্ষ থেকেও তাকেও আমরা আর সম্মানিত করছি। মহাদেব সরকার এবং আপনারা জানেন আমাদের নদিয়া জেলার রানাঘাট লোকসভার কেন্দ্রে সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়কেও আমরা সম্মানিত করছি। কৃষ্ণনগর যে বিধানসভা ক্ষেত্র, সেই বিধানসভা ক্ষেত্রে মাননীয় বিধায়ক আশিস বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি এবং আমাদের দুই জেলা সভাপতি শ্রীযুক্ত আশুতোষ পাল এবং অশোক চক্রবর্তী মহাশয়কেও আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। বাকি যারা গিফট দেবেন, মালাদান করবেন, তাদের পর্বটা তৃতীয় পর্যায়ে। আজকে হ্যালো হ্যালো আজকে আমাদের এখানে প্রথম প্রেস কনফারেন্স আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলার কেন্দ্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আত্মনির্ভর ভারত এবং সারা দেশে যে ভারতীয় জনতা পার্টির ভার্চুয়াল র্যালি হচ্ছে সেই উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর
দেশের 130 কোটি মানুষের উদ্দেশ্যে যে পত্রবার্তা চিঠি লিখেছেন, সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারে সেই চিঠি পৌঁছে দেবো। এই সমস্ত কার্যক্রম নিয়েছি এবং আত্মনির্ভর ভারতের উপরে সারা দেশে আমাদের কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এই বিষয় নিয়ে। এবং কোভিড-19 ভাইরাসের আক্রমণ দেশের মানুষের উপরে যে একটা ভয়াবহ বিপদ এসছে, সেই নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পার্টি একসঙ্গে কাজ করছে। প্রায় 19 কোটি মানুষের কাছে আমরা সেবা সহযোগিতা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। পশ্চিমবাংলায়ও প্রায় 16 কোটি লোককে সেবা করেছি। 35 লক্ষ পরিবারে কাঁচা আনাজ দিয়ে এসেছি ইত্যাদি বিষয় সামনে রেখে প্রত্যেক জেলায় প্রেস কনফারেন্সের আয়োজন হয়েছে। আমি পরশুদিন মেদিনীপুরে ছিলাম। আমাদের একাধিক এমপি জেনারেল সেক্রেটারিরা করছেন সব জায়গায়। আজকে কৃষ্ণনগরে, নদিয়া জেলার আমাদের সাংগঠনিক দুটি জেলা কৃষ্ণনগর এবং রানাঘাট, এই জেলার সম্মিলিত প্রেস কনফারেন্স আমার সঙ্গে আমার সাথী মাননীয় মাস্টার মশাই, বর্তমান সাংসদ শ্রী জগন্নাথ সরকার আছেন, আমাদের প্রদেশের কিষাণ মোর্চার সভাপতি, এই জেলার পূর্ব সভাপতি মহাদেব সরকার আছেন। সরকার থেকে না হবে, ডান দিকে সরকার, বাঁ দিকে মাননীয় জেলা রায় সরকার মাননীয় আমাদের সঙ্গে আজকে উপস্থিত আমাদের পার্টিতে অতি সম্প্রতি যোগদান করেছেন কৃষ্ণনগর কেন্দ্রের প্রাক্তন পার্লামেন্ট সদস্য শ্রীমতী জ্যোতির্ময়ী শিকদার। তিনি আমাদের সোনার মেয়ে, এশিয়ান গেমসে 2টো সোনা 1টা রূপো জিতেছেন, বিশ্ব অ্যাথলেটিক্সে যোগ দিয়েছেন, দেশের সম্মান বাড়িয়েছেন। তিনি বিজেপিতে যোগদান করে আত্মনির্ভর ভারতের নির্মাণের জন্য সংকল্প নিয়েছেন। তিনিও আজকে উপস্থিত আছেন। আপনাদের বাড়ির মেয়েকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করে দিচ্ছি। আমাদের দুজন জেলা সভাপতি উত্তরের মাননীয় আশুতোষ পাল এবং শ্রী অশোক চক্রবর্তী দক্ষিণের দুজন উপস্থিত আছেন। এছাড়া আমাদের মাননীয় নির্বাচিত সদস্য বিধানসভার আশিস বিশ্বাস মহোদয় কৃষ্ণগঞ্জের, তিনিও উপস্থিত আছেন। এই ব্যাপারে আপনারাই শুরু করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রেস কনফারেন্স। এই মুহূর্তে নরেন্দ্র মোদী বা সরকার যিনি বলছেন যে করোনা একটা বিপজ্জনক পরিস্থিতি, সেই জায়গা দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা উচিত। আজকে এই যে পরিস্থিতি আপনি দেখছেন আপনার সামনে, এটা কি আপনি মনে করেন যে বিজেপি একটা সঠিক অবস্থান নিচ্ছে করোনা নিয়ে? কেন বিজেপি এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করছেন না? প্রেস কনফারেন্সে যে যারা এসেছেন তাদেরকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলেছি এবং কর্মীদেরও বলেছি। আমি সবাইকে আবেদন করব, নিজের স্বার্থে এবং সমাজের স্বার্থে আমরা সামাজিক দূরত্ব রাখবো। যতটা না হলে নয় ততটা কাছে আসুন ফটো নেওয়া বা সাউন্ড রেকর্ডিং করার জন্য। আর এটা আমাদের করতেই হবে, এইভাবেই চলছে। আমরা নিজেরাও ওই প্রত্যেকদিন প্রেস করি ডিস্টেন্স থেকে, এখানেও সবাই ডিস্টেন্স রাখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে রাজ্যপালের ওখানে প্রচুর জায়গা আছে, যে কোয়ারেন্টাইন সেন্টার সেটা ওখানে করা হোক, এটা কি বলছেন? বিষয়টা অন্য। বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে রাজ্যপাল একজন পলিটিক্যালি কানেক্টেড পারসন, তার যদি মনে হয় যে করোনা নিয়ে একটা চিন্তা হয়, রাজ্যপাল ভবনের একটা অংশ তিনি কেন ছেড়ে দিচ্ছেন? আমাকে মনে হয় উনি ছেড়ে দেবেন, কিন্তু কল্যাণবাবুকে প্রথম ওখানে থাকতে হবে। কল্যাণ ব্যানার্জি যদি কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে চান, 50টা রুম আছে, আমি দেখে এসেছি। প্রথম ওনাকে দিয়ে শুরু হবে। আমি রাজ্যপালকে বলবো যে কল্যাণ ব্যানার্জি একটা রুম ছেড়ে দিন, উনি এখানে কোয়ারেন্টাইন সেন্টার করবেন। পাচ্ছে না কেন? পলিটিক্যালি কানেক্টেড পারসন দলের নতুনভাবে যে কার্য কমিটি তৈরি করলেন তাতে গুরুত্ব নেই কেন? উনি সর্বভারতীয় নেতা, ওনাকে আমরা এখানে বন্দি করতে পারি না। সর্বভারতীয় সমিতির উনি সদস্য আছেন, কেন্দ্রের নেতা, কেন্দ্র তাকে চাই রাখছে। কৃষ্ণনগরের সাংসদ মোহাম্মদ বারবার আক্রমণ করছে রাজ্যপালকে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? উনি টাইম পাস করছেন। আপনারা কদিন দেখেছেন ওনাকে সেবা করতে? উনি ভিডিও করে দায়িত্ব দিয়েছেন। তার নির্বাচিত যারা সদস্য, মানে যারা ভোট না করে মেম্বার হয়েছে, পঞ্চায়েত হয়েছে, ভোট লুট করে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে, তারা এখন সরকারি টাকা লুট করছে, সেটা উনি স্বীকার করেছেন। এবং আমার মনে হয় নির্বাচন আসছে, সেই ভয়েতে যাতে মানুষ তাদের দোষ না দেয়, তাই নাটক করে ভিডিওর মাধ্যমে লোককে সন্দেশ দিচ্ছেন। মেনে নিয়েছেন যে ওখানে লুটপাট হচ্ছে, সেটা বন্ধ করতে পারছেন না। আর বাড়িতে বসে আছেন টাইম পাস করার জন্য, ফেসবুকে, টুইটারে
মাননীয় রাজ্যপালের সমালোচনা করেই সময় কাটাচ্ছেন। উনি বলছেন, মহামিত্র বলছেন যে পঞ্চায়েতের পরিকাঠামো তৈরি হয়নি। করতে কে না বলেন, পঞ্চায়েত রাজ যখন শুরু হলো তখন থেকে চলে এসেছে। এত বছর পরে ওনারাও প্রায় 10 বছর 15 বছর ধরে একটা পঞ্চায়েত চালাচ্ছেন। তারপর যদি মনে হয় পঞ্চায়েত পরিকাঠামো নাই, তার জন্য তাই কি তখন তো ভোট করতেও দিলেন না, 34% আর ক্যান্ডিডেট দিতে দিলেন না সিটে, তার লুট করে নিলেন। এখন তো ওনাদের দায়িত্ব 6% প্রায়, আমরা 7000 মাত্র সিট জিততে পেরেছি এত মারপিটের মধ্যে। ওনারা করুন, এই কথা বললে কে বিশ্বাস করবে? মানুষের জন্য কেন্দ্র সরকার যে টাকা পাঠাচ্ছে সেটা লুট হয়ে যাচ্ছে, তার জন্য এখানকার টিএমসি সরকার দায়ী। টিএমসি সাংসদের গলায় বিরোধীদের কণ্ঠস্বর, আপনার কি মনে হয়? বিরোধী নয়, ওনার বিবেকের তাড়ামায় উনিটা বলেছেন, কারণ আগামী 21-এর নির্বাচনে সব হিসাব দিতে হবে। তাই আগের থেকে বাহানা দেখিয়ে আসছেন যাতে লোকে এটা ভুলে যায় বা ক্ষমা করে দেয়, কিন্তু লোক ক্ষমা করবে না। আপনি গায়ের জোরে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে নির্বাচনকে আটকে গণতান্ত্রিক অধিকার হরণ করবেন, আর নাগরিক অধিকার হরণ করছেন, কেন্দ্র সরকারের টাকা পাঠানোর টাকা লুট করছেন, আর এই ধরনের এক্সকিউজ দিয়ে বাঁচতে পারবেন না। আগামী ইলেকশন লোকের তার যোগ্য জবাব দেবে। প্রথম হচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বহু লোক এখন দলে কাজ দেওয়া হচ্ছে না এরকম একটা অভিযোগ নিয়ে বিজেপি ছাড়তে চায় এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। এটা নিয়ে কি আমি জানি না কে গেছে, কেন এসেছে, বহু লোককে কেস দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে গেছে তাকে ত্রিপলটা পর্যন্ত দিচ্ছে না, হয়তো লোভে কেউ চলে যাবে ত্রাণ পাওয়ার জন্য। আর যদি কেউ থাকে, আমার নেতা এখানে বসে আছেন, তার সময় জয় করুন, সবাইকে কাজ দেবো। রাজ্য স্তরে না, আমার কোশ্চেনটা ঠিক এটা না, আমি বলছি যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল অনেক বড় নেতারা এখন দলে কাজ পাচ্ছে না, এরকম একটা বিষয় সামনে আসছে। আমি জানি না কাজ মানে কাটমানি কিনা। যদি কাটমানি আর সিন্ডিকেট হয়, বিজেপি তার কখনো পাবে না, আমি বলে দিচ্ছি পরিষ্কার করে আপনাদের সামনে বলছি। আর যদি কাজ করতে চায়, ভারত নির্মাণে আত্মনির্ভর ভারত তৈরি করতে চায়, তার জন্য কাজ আছে, সেটা পার্টি ঠিক করবে কাকে কি কাজ দেবে। বিজেপিতে থাকতে হলে ওটা মেনে নিয়ে করতে হবে। শাসক দল আর একটা অভিযোগ তুলছে, এই বর্তমান পরিস্থিতিতে যে সামাজিক দূরত্ব মেনে চলা উচিত আপনারা মানছেন না। তার উদাহরণ হিসেবে আপনাদের সাংসদকে দেখিয়েছেন, ওনাকে স্বাস্থ্য দপ্তর থেকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, উনি ওই আইন অমান্য করে রাস্তায় বেরিয়েছেন। ওই আইন মানেননি, সেই জন্য আমি ওকে ধন্যবাদ দিচ্ছি। যারা নিজের আইন মানে না, তার আইন মানে আমাদের বড় দায়িত্ব। আমি দিলেই ভালো হয়। হ্যাঁ, পরিষ্কার আমি পুলিশকে বলেছি এবং স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়েছি, 7টি কোশ্চেন করেছি, একটি উত্তর দিতে পারবে না। আমি বলেছি যে সোশ্যাল ডিস্টেন্স ব্রেক করেছি এমন কোনো ভিডিও আপনি দেখাতে পারলে আমি স্বেচ্ছায় ঘরে ঢুকে যাব। আর একই অপরাধে, অর্থাৎ ওখানে যাওয়ার জন্য ওখানে এক্স চেয়ারম্যান নবদ্বীপ বিমান কৃষ্ণ সাহা একই দিনে 11 লোক নিয়ে উনি সেই শিবির পরিদর্শন করেছেন, তাহলে তাকে কেন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি? এদেরকে যদি রাখা হয়, আমিও স্বেচ্ছায় চলে যাব। দেখুন, খালি জগন্নাথ তাকে নয়, এর আগে আমাদের মাননীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তিনি কলকাতায় ছিলেন 20 দিন, তারপর নিজের এলাকায় গেছেন, তাকে কোয়ারেন্টাইন নোটিশ লাগানো হয়েছে। আমাদের মাননীয় ডাক্তার জয়ন্ত রায়, তিনি একজন প্রফেসর মেডিকেলের ডাক্তার, একজন গ্রামের রুগীকে সাইকেল নিয়ে একা যাচ্ছিলেন, তাকে রাস্তায় আটকে বাড়ি ঢুকিয়ে পুলিশ পোস্টিং করা হয়েছে। সুকান্ত মজুমদারকে রাস্তায় আটকানো হয়েছে, ত্রাণ দিতে যাচ্ছিলেন, আমাকে 2-3 আটকানো হয়েছে, একাধিকে অর্জুন সিংকে, আমাদের সব্যসাচী দত্ত এমএলএ, সেদিন মাননীয় দুলাল বর আমাদের, তিনি চেয়ে চিনতে ত্রিপল নিয়ে আসছেন গরিব লোককে দেবেন বলে, রাস্তায় তার থেকে কেড়ে নিয়েছে পুলিশ। তো এই যে পুলিশ যারা টিএমসি আর ক্যাডারের মতো কাজ করছে, তাদেরকে আমরা মনে করি না তারা আইন করছে। আমাদের জন্য যদি রাজনৈতিক কারণে আইন করে, সেটা আমরা মানবো না। আমরা আইন মেনেছি বলে 2.5 মাস বাড়িতে আছি, আগামী দিনেও মানবো। তাহলে কি ইন্টেনশনালি করছে ওরা? পুরোপুরি রাজনৈতিক ভাবে করছে, সমস্ত এমপি এমএলএদেরকে আটকাবার চেষ্টা করছে, নেতাদেরকে। আর শুধু তাই নয়, আমি একটা আমার এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার সরকারের, এরকম হলের মধ্যে এরকম ভিড় ছিল, সেই ভিডিও দিয়েছিলাম বলে আমার নামে এফআইআর হয়েছে, বলছে ফেক ভিডিও। তাই আমি একটা কোয়ারেন্টাইন সেন্টার খুলেছি ওখানে, সেদিন দেখতে গেছিলাম, প্রেসেও এসছে। তো আমরা করে দেখাচ্ছি মডেল কি হওয়া উচিত। যারা পারে না, বিজেপিকে আটকাবার সব রাস্তা বন্ধ, গুন্ডা দিয়ে আটকাচ্ছিল, গুন্ডারাও ঠান্ডা হয়ে গেছে, এখন পুলিশ আর আইন দিয়ে আটকাবার চেষ্টা করছে। আমার মনে হয় সেটা বেশি দিন পারবে না। একটা প্রশ্ন, যে এই করোনা মোকাবিলায় তৃণমূল গভর্নমেন্টকে আপনি কত নম্বর দেবেন? দেখুন, নম্বর দেওয়ার মতো কোনো কাজ করেনি ওরা, কারণ কোনো চেষ্টাই করেনি। যে পরিযায়ী শ্রমিকরা এসেছেন আমাদের, হাজার হাজার লক্ষ লক্ষ, কেন্দ্র সরকার 15 দিন আগে বলেছে আমরা ট্রেন চালাবো, এদেরকে বাড়ি পৌঁছে দেবো, ব্যবস্থা করবো। অন্যান্য রাজ্য পঞ্চায়েতকে, ব্লককে বলে তার জন্য ব্যবস্থা করেছে।
এবং তাদের নিশ্চিন্ত ওখানে আছে ওরা লক্ষ লক্ষ সংখ্যায় 1 কোটির বেশি লোক এসেছে 1000-এর বেশি ট্রেন গেছে উত্তরপ্রদেশে 500-700 ট্রেন বিহার এরকম একাধিক রাজ্যে যেখান থেকে বেশি শ্রমিক যায় আমাদের এখানে কত 100 ট্রেন হলো না কেন এই সবচেয়ে বেশি শ্রমিক এখান থেকে গেছে তারা নিল না যারা এলো তাদের কোনো টেস্টের ব্যবস্থা নেই কোনো কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেই আমি কোয়ারেন্টাইন সেন্টার করছি গোয়া থেকে এসেছি ব্যাঙ্গালোর থেকে ওখানে এসে আছেন 12-13 দিন হয়েছে এখনো পর্যন্ত তার টেস্ট স্যাম্পল না হয়নি তো এই সরকার চেষ্টাই করেনি চেষ্টা করলে তো নম্বর পায় একটা ছেলে পড়াশোনা করলো না পরীক্ষায় বসলো তাকে তো নম্বর আমি দিতে পারি পাস না ফেল কি হিসেবে দেখছেন পাশের প্রশ্ন নেই পরীক্ষা বসার হিম্মতই নেই মহামিত্র একদম সরাসরি টুইট করে বলেছেন যে রাজ্যপাল এই প্রথম কোনো বাংলা রাজ্যপাল যে কিনা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হিসাবে সরাসরি কাজ করছেন আমি ওদেরকে আগেও বলেছিলাম আমি রাজ্যপালের কোনো স্পোকসপারসন নয় কিন্তু রাজ্যপাল আইপদে যা যা করেছেন বলেছেন সেটা সংবিধান বহির্ভূত বা তার এখতিয়ারের বাইরে একটা প্রমাণ দিয়ে ওনারা দেখান সেটা পাচ্ছেন না পার্থবাবু 4 জন ভিসিকে নিয়ে রাস্তায় বসে ধর্ণা দিতে পারে এটা অন্যায় নয় আর গভর্নর যদি কোনো ভিসিকে ডাকেন বা অফিসারে ডাকেন সেটা বলছে অন্যায় হচ্ছে ওনার অধিকার আছে উনি প্রত্যেকটি ক্লজ চিফ সেক্রেটারি থেকে 2 ঘন্টা ক্লাস নিয়েছেন সেদিন কমিশনার গেছিলেন কর্পোরেশনের মেয়র যাওয়ার হিম্মত করেননি তাকে 2 ঘন্টা ক্লাস নিয়েছেন আমার সামনে ববি হাকিম থেকে চিফ সেক্রেটারি সবার ক্লাস নিয়েছেন এয়ারপোর্টে আমি দেখেছি মুখ নিচু করে বসেছিলেন এদের বলার মতো কিছু নেই গভর্নরের চোখ রাখার হিম্মত নেই তাই এরা যায় না কেন গভর্নর তো তার কাজ করছেন কিন্তু জবাবটা তোমাদেরকে পাবলিকের সামনে দিতে হবে যে অন্যায় যারা করেছেন মানুষের সঙ্গে যেভাবে অপরাধ করেছেন মৃতদেহ নিয়ে যেভাবে অমানবিক অমানবিক নৃশংস ব্যবহার করেছেন এর যোগ্য জবাব বাংলার মানুষকে দিতে হবে মিথ্যা ভিডিওটা বলছে ওটা মিথ্যা ভিডিও ভিডিও তো আমরা নেই মানুষ দাঁড়িয়ে আছে ওখানে ছয় তারা ভিডিও করেছেন সেখানে গড়িয়ার লোকে কি বুঝিয়ে দিন না মানুষ বুঝে যাবে কারণ এদের উপরে সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই তাই যারা যাই বলুন কেউ মানবে না দিকটা রাজ্য জুড়ে প্রাণে দুর্নীতি নিয়ে বা আমফান পরবর্তী সময়ে দুর্নীতি নিয়ে আপনারা সরব হয়েছে নদিয়া জেলাতে বা এইখানেই দেখা গেছে কৃষ্ণনগর 1 ব্লকের উদয়পুরে বিজেপি প্রধান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যদি দুর্নীতি করে আইন তার ব্যবস্থা নেবেন আর পার্টি ব্যবস্থা নেবে বিজেপিতে দুর্নীতি করে কেউ থাকতে পারবে না সে যেই হোক এমপি হোক আর প্রধান হোক আমি এলাম এই মাত্র আসার সময় আমডাঙ্গা হয়ে এলাম আমডাঙ্গাতে 450 জনের নাম গেছে বাড়ি ভেঙে তার 20,000 টাকা দেওয়া হবে 137 জন টাকা পেয়েছে তার মধ্যে 13 জনের যে নাম এসেছে তার এগেন্সটে যে ফোন নম্বর আছে ওখানকার টিএমসি বিধায়কের নাম আছে তার ফোন নম্বর দেওয়া আছে তো এই ধরনের চলছে যেগুলো তার কোনো মাথা মুন্ড নেই আমার এলাকায় মেদিনীপুরের দাঁতনে 1500টা বাড়ি ভেঙেছে আমরা তার ফটো সহ তার লিস্ট ভিডিও যোগে দিয়েছি ওনারা চেয়েছিলেন তার থেকে একজন মাত্র বাড়ি ক্ষতিপূরণ পেয়েছেন 20,000 টাকা 271 জনকে টাকা দেওয়া হলো তার মধ্যে 270 জনের পাকা বাড়ি আছে দোতলা বাড়ি আছে ঠিকঠাক আছে একজন লোক পেয়েছে এর থেকে বোঝাই যাচ্ছে কে কি করছে আর মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ বলছেন আমরা তাদের আওয়াজটা খালি তুলে ধরছি দিলীপ দা আপনারা প্রত্যেকবারই বলছিলেন যে করোনা নিয়ে তথ্য গোপন করছে সরকার কিন্তু সাংসদ মহুয়া মৈত্র প্রতিদিন লাইভে এসে করোনা নিয়ে জেলা সাংবাদিকরা এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় করোনা হয়েছে সেখানে উনি লাইভে বলে দিচ্ছেন অমুক জায়গায় অমুক করোনা হয়েছে এবং বলে দিচ্ছেন তার ফলে কি আপনাদের যে অভিযোগগুলো করছেন সেক্ষেত্রে কি ওই অভিযোগটা কি ওই দিকেই যাচ্ছে বা উনি সিগনিফিকেন্ট করছে এরকম যে করোনা সত্যি তথ্য সেখানে আপনাদের কি কাজ সুবিধা করে দিচ্ছে বলে মনে হচ্ছে আমি জানি না ওনারা কি করছেন ওনারা কি করবেন আগামী দিনে অনেকে বুঝতে পেরেছেন যে সরকারটা পড়ে যাবে পার্টিটা উঠে যাবে তার জন্য একটা রাস্তা তৈরি করছেন আমরা এটুকুই বলবো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এই সরকার বা মুখ্যমন্ত্রী কারো কোনো সহযোগিতা নেননি বিরোধী পার্টি নিয়ে একবার বসেননি সরকারের সমস্ত এমএলএ এমপিদের নিয়ে বসেননি সমস্ত সচিবদের নিয়ে বসেননি তার মানে মোটেই আন্তরিকতা নয় প্রথম দিক থেকে তথ্য চাপা দেওয়া মিথ্যা বলার প্রবণতা ছিল তার ফলে আজকে রোজ প্রায় 450-500 গড়ে নতুন রোগী আসছেন মৃত্যু সংখ্যা আর এর সংখ্যা বাড়ছে আটকাতে পারছেন না তো প্রথম থেকে কেন আটকাবার চেষ্টা করছেন তথ্যকে তারা ঘুরিয়ে দিয়েছেন কি কোমরবিটি আরো কি কি নতুন তথ্য নিয়েছেন মেনে নেওয়ার পরে সেই সংখ্যাটা আজ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য এই সরকার আন্তরিক নয় বলে পশ্চিমবাংলায় এটা মহামারীর দিকে যাচ্ছে আমার বক্তব্য আমরা এর মধ্যেও লোকের সেবা করছি সরকার সবাইকে নিয়ে লড়াই করুক কারণ মানবতার প্রশ্ন এখানকার রাজ্যের জীবনের প্রশ্ন সবাই মিলে যদি লড়াই করে সবাইকে সচেতন করি তাহলে আটকানো যাবে নাহলে যে গতিতে বাড়ছে আরো অনেক ভয়ঙ্কর পরিস্থিতি হবে লকডাউন কোনোদিন এখানে কেউ মানলই না কারণ মুখ্যমন্ত্রী নিজেই মানেনি রাস্তায় নেমে চাল ডাল বিতরণ করছেন প্রথম দিন থেকে তার দেখা দেখে তার নেতা এমপি মন্ত্রীরাও সেই কাজ করেছেন তার পরিণাম আজকে কেউ কোথাও নিয়ম মানছে না আর ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলছি পুরো ভোট যদি সামনে হয়
তাহলে কি করোনাই আমাদের মেনে হতে পারে? তখন করোনা ছিল না, পুরো ভোট হওয়ার পরিস্থিতি ছিল, তখন থেকে আমরা লেগে আছি। ভারতীয় জনতা পার্টি 18টা সিট জিতেছে, কখন করোনা ছিল না, কোনো উত্থান ছিল না। বিজেপি তার আদর্শবাদ, তার কার্যপদ্ধতি আর তার কর্মীদের উপর নির্ভর করে ইলেকশন লড়ে এবং যেতে আগামী দিনেও তাই করবে। বলছি যে একটা করিমপুর উপনির্বাচনটা হলো, এই সময় দেখা গেছিল তার আগে পর্যন্ত চাপটা করিমপুরের প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা দলে দলে বিজেপিতে চলে আসছিল তৃণমূল থেকে, কিন্তু এখন তা কিন্তু দেখা যাচ্ছে না। এবং সেই মুসলিমরা আবার তৃণমূল বিজেপি থেকে মুখ ঘোরাচ্ছে, কারণ এরকম কোনো রিসেন্টলি এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে মুসলিমরা তৃণমূল বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপিরা এখনো বিজেপিতে যথেষ্ট সংখ্যায় মুসলমান আসার মতো পরিস্থিতি হয়নি, তৈরি হচ্ছে। কিন্তু বড় বড় লোকেরা এসেছেন, আপনার সামনে এক্স এমপি বসে আছে, এর চেয়ে বড় উদাহরণ কি হবে আপনাদের জেলার এমপি? সেই জন্য আমরা রাজনৈতিক গতিবিধি বন্ধ রেখেছিলাম। আমি নিজের রাস্তায় বেরোইনি, আর বেরোলে কি হয় তার পরিস্থিতি আপনারা দেখলেন, আপনি কমপ্লেন করছেন। মানুষ বিজেপিকে খুঁজছে, বিজেপি নেতাকে যেতে চাইছে, আর সেই জন্য আমি বেছে বেছে কয়েকজনকে আমাদের পার্টি অফিসে জয়েন করিয়েছি বা আমাদের নেতারা যেখানে যাচ্ছেন ছোট ছোট গ্রুপে জয়েন করাচ্ছেন। খালি লকডাউন উঠে যান, আপনি দেখবেন বিজেপির দিকে আসার যে স্রোত সেটা ভয়ঙ্কর ভাবে ঢেউ আছে পড়বে। সমস্ত পার্টিগুলো একদম চলে যাবে। টিএমসির অবস্থা খুবই দয়নীয় হবে, সাধারণ মানুষ তাদের আসল রূপ জেনে গেছে। তাদের কর্মীরাও আজকে খুব আত্মগ্লানিতে ভুগছেন, তাদের মন্ত্রী, তাদের এমএলএদের, তাদের এমপির বক্তব্য শুনে তারা দিতে পারছেন। মাইগ্রেন্ট লেবার দিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে? ধরুন প্রচুর মাইগ্রেন্ট লেবার ফিরে এসছে, অনেকে ফিরতে পারি, কিন্তু লকডাউনের পরেও তারা কাজে পুনরায় ফিরবে কিনা নিশ্চয়তা নেই। যখন কাজ শুরু হবে তখন তো তারা ফিরবেন, তখন ট্রেন চলবে ইত্যাদি। আপাতত থাকার মতো পরিস্থিতি নাই বলে তারা চলে এসেছেন। আমরা তাদের সহযোগিতা করছি। আমি বলেছি আমার নিজের লোকসভা কেন্দ্রে একটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছি, মডেল কি হওয়া উচিত। আমি আমাদের কার্যকর্তাদের বলছি, আমাদের পঞ্চায়েতকে বলেছি আপনারা করুন, এবং আমরা যুব মোর্চার তরফ থেকে জায়গায় জায়গায় ব্লকে ব্লকে এই যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের নাম রেজিস্ট্রি করব। পরবর্তীকালে তাদের ট্রেনিং দেওয়া, তাদেরকে কাজ দেওয়া, তাদেরকে সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য, যেটা আমাদের লাভ হবে। তো তার একটা বায়োডাটা আমরা তৈরি করবো। এরপর থেকেই এই মাসের শেষের দিক থেকে সেই কাজটা শুরু হয়ে যাবে। সবার নাম নথিভুক্ত হবে, কারণ এই রাজ্যের কাছে কোনো লিস্ট নাই কত পরিযায়ী শ্রমিক আছেন, কোন রাজ্যে কতজন গেছেন, সেটা নাই। সেই জন্য আমরা এই ডাটাটা তৈরি করবো। দিল্লিতে একটা বিষয়, আজকে প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী দেবী আছেন। 2008 সালে এপ্রিল মাসে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মাঠ নিয়ে উনি করতে গিয়েছিলেন, তথাকথিত বিরোধী এবং নাগরিক মঞ্চ মুভমেন্ট করে বিষয়টি আটকে দিয়েছিলেন। উনি সিনথেটিক অ্যাস্ট্রোটাপ টাপ করতে গিয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে ওই মাঠের এক পাশে এখন গুরুচাঁদ হরিচাঁদ বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি মুভমেন্ট করবেন, যেখানে আপনাদের মুখ হয়েছে এই মুহূর্তে সাংসদ প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় সিং দাস, যিনি খেলাধুলার জগতের মানুষ, তিনি বলেন আমি রাজনীতি বুঝি না, আমি খেলাধুলার উন্নতি করতে চেয়েছিলাম। তার যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করে উনি আমাদের সম্মান বাড়িয়েছেন, প্রাইজ পেয়েছেন, এটা উনি জানেন। একটা অতি গ্রামের সাধারণ বাড়ির মেয়ে তিনি দাঁড়িয়েছেন, তার উদাহরণ আমাদের কাছে একটা প্রেরণা। সে উনি চেষ্টা করেছিলেন, কিন্তু তখন আমরা আশা করব ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় এলে তার যে স্বপ্ন ছিল সেটা সফল করার চেষ্টা করব। সেই আশা নিয়ে উনি এসেছেন। আর বন্ধু জিজ্ঞেস করলেন যে পরিযায়ী শ্রমিকদের যে লিস্ট তৈরি হচ্ছে, সেটা যদি সরকার চায় আমরা তাকে দেবো। কেন্দ্র সরকারকে আমরা আগ্রহ করবো তাদের ব্যবস্থা করার জন্য, এবং কে কোথায় ছিলেন, কোথায় যেতে চান, যারা ফিরে যাবেন কাজে ঠিক আছে, নাহলে বাকিদের জন্য কাজের যাতে সংস্থান করা যায় তার চেষ্টা আমরা করব। জব কার্ড কোথায় আছে আপনারা জানেন, জব কার্ড কিভাবে ব্যবহার আপনারা জানেন। 100 দিনের কাজে পার্টি অফিসে জব কার্ড জমা থাকে, কাজ না করে ফিরতে আসলে পাওয়া যায়। সেই জন্য এই রাজ্যে 100 দিনের কাজের জন্য সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে, খরচাও হয়েছে, কিন্তু কোনো কাজ দেখতে পাবেন না। এখানে এরকম পুকুর আছে দুবার কাটানো হয়েছে, কিন্তু জল পাবেন না আপনি। এরকম ম্যাজিক এটা টিএমসি করতে পারে, এর পরিবর্তন আমরা করবো। একটা স্পেসিফিক জিজ্ঞেস করছিলাম যে এই যে মাইগ্রেন্ট লেবার নিয়ে আপনারা ডেটাবেস করলেন, তাদেরকে ট্রেনিং দেবেন, কোনো স্পেসিফিক কোনো উদ্যোগ বা কোনো এন্টারপ্রাইজিং কিছু কি আপনারা আনার চেষ্টা করবেন? আগে তো লিস্ট অফ বেসিক ভাই এরা আসছে লেবার, তো ওই ধরনের কাজ করেন। কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, ভারত সরকার স্কিল ইন্ডিয়া তৈরি করেছেন, আরো অন্যান্য প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। তো তাদের মধ্যে যোগ্যতা অনুযায়ী তাদের প্রশিক্ষণ দিয়ে, আর সরকার যে 21 লক্ষ কোটি টাকার প্রজেক্ট করেছে তার থেকে বিভিন্ন পারপাসের লোনের ব্যবস্থা আছে। তাদের মধ্যে সেই যোগ্যতা থাকে বা তারা সেই সার্টিফিকেট পান, তার মাধ্যমে লোন নিয়ে কাজ শুরু করতে পারবেন। কারণ যদি লকডাউন উঠেও যায়, আবার সমস্ত কলকারখানা চলবে, ব্যবসা চলবে, সবাই চাকরি ফেরত পারবেন, গ্যারান্টি কম। তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই বিকল্প ব্যবস্থার জন্য নিজের যোগ্যতাও তৈরি করতে হবে।
সেটা করার একটা রাস্তা আমরা বার করার চেষ্টা করবো। দিলীপদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজ্যপালকে এইভাবে অধর্মের প্রতি রাজ্যপাল কি করে ধর্মযুদ্ধে নামবে? রাজ্যপাল যদি সত্যি মানবিক হয় তাহলে এত বড় রাজভবন রাখার দরকার কি? প্রত্যেকটা করোনা পেশেন্টের জন্য চিকিৎসার জন্য ছেড়ে দিই, সামনেই তো রাঁচি, একটু ঘুরে আসুন। সেই জন্য এনারা এতদিন কোথায় ছিলেন খুঁজে পাওয়া যায়নি, রাজ্যপালকে গালাগালি দিয়ে খবরে আসার চেষ্টা করছেন, সময় পাস করছেন, টাইম পাস। তো সেই জন্য এই কথা কোনো মানেই হয় না। আর রাজভবনটা রাজ্যপালের পৈতৃক সম্পত্তি নয়, ওটা সরকারেরই আছে, সেখানকার কর্মচারীরা রাজ্য সরকারের কর্মচারী। তো কে না বলেছে, জান না, কেউ তো ভয়ে রাজ্যপালের সামনে যেতেই চায় না, কারণ তার চোখের সামনে দাঁড়াবার হিম্মত নাই। নয়, পশ্চিমবাংলার মানুষ ভালো করে জানে। টানা পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের আজকেও 4 টাকা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে দেখুন, যখন কমে ছিল একদিনে প্রায় 3 টাকা কমিয়েছিল সরকার। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রুড অয়েলের দাম বাড়ছে, তো স্বাভাবিক দাম বাড়ে। এর আগেও হয়েছে আপ ডাউন, সুযোগ পেলে সরকার কমিয়েছে, আজ সাময়িকভাবে বাড়ছে। আবার কেন্দ্র সরকারের হাতে পুরোপুরি নয়, যেহেতু অয়েল সংস্থাগুলো স্বয়ংশাসিত, তারাই ডিসিশন নেয়, তাদের হাতে ব্যাপারটা আছে। আমার মনে হয় যেটা যদি সীমার বাইরে যায় নিশ্চয়ই সরকার হস্তক্ষেপ করবে। হ্যাঁ দিলীপ দা, যেটা মাইগ্রেন্ট লেবারদের নিয়ে আপনি বলছিলেন যে স্কিলফুল করে তোলা হবে, এখন যেখানে আসছে রাজ্য সরকার একটা চক আউট করেছে 6টা কলমের মধ্যে, সেখানে কে কোন স্কিল আছে মাইগ্রেন্ট লেবারদের, সেটা ওরা তালিকা প্রস্তুত করেছে এবং পঞ্চায়েতকেও ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আবাস যোজনার কাজ দেওয়া। আপনারা কি সেক্ষেত্রে, আমার প্রশ্নটা শুনুন, আপনারা সেক্ষেত্রে কি রাজ্য সরকারের সাহায্য নেবেন এই মাইগ্রেন্ট লেবারদের যে তালিকা, কোন স্কিল কে আছে তার? আমরাই জমা দেবো সরকারকে, যে এদের দায়িত্ব নেই। যেমন যেখানে বাড়িঘর ভেঙেছে এই ঝড়েতে, আমরা সার্ভে করছি, আমরা বললাম 1500 জনের নামের লিস্ট আমার আন্তন বিধানসভায় আমরা জমা দিচ্ছি বিডিও এসেছি, তারা কিছু করতে পারছে না, কারণ পার্টির লোকেরা ঠিক করছে কাকে দেওয়া উচিত। এখানেও সেরকম হয়েছে, 4 লাখ রেশন কাকে দেওয়া হবে, বাড়ির ক্ষতিপূরণের টাকা কাকে দেওয়া হবে, এটা টিএমসি ঠিক করে, সরকারি অফিসার। সেই জন্য আমরা তো কমপক্ষে একটা ডাটা ব্যাংক তৈরি করি যে কত আমাদের পশ্চিমবাংলার ছেলেপুলে আছেন যারা মাইগ্রেন্ট লেবার হিসেবে গেছিলেন আর আজকে তারা চাকরি পেয়েছেন কিনা, তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা হতে পারে। আমরা কেন্দ্র সরকারকে বলবো যে আপনারা ব্যবস্থা করুন, রাজ্য সরকারের দায়িত্ব তারা করছেন, অবশ্যই করা উচিত, কিন্তু কোথাও নাম লেখানো হচ্ছে এরকম আমরা খুঁজে পাই না। এখানে হয়েছে, এখানেও হয়েছে। দিলীপ দা, বিভিন্ন পঞ্চায়েতে দেখা যাচ্ছে প্রধানদের ঘনিষ্ঠদের টাকা চলে যাচ্ছে আমফানের টাকা, যে কারণে বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন হচ্ছে। কিভাবে প্রধানের ঘনিষ্ঠদের কাছে চলে যাচ্ছে টাকা? তো যাচ্ছে সব জায়গায়, আমরা জানি। এখানে কিছু নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, কৃষ্ণনগর 1-এর অঞ্চল রুইপুকুর গ্রাম, উসিদপুর বুথ নম্বর 163 আর 62, সতী মা ঘোষ, স্বামী বাবুলাল ঘোষ পঞ্চায়েত সদস্যের মা, লক্ষ্মী সর্দার স্বামী মৃত সুফল সর্দার তৃণমূল বুথ সভাপতির মা, সাহারুন বিবি স্বামী রকিব শেখ তৃণমূলের বুথ সভাপতির স্ত্রী, সরস্বতী সর্দার স্বামী সোনা সর্দার তৃণমূল বুথ সভাপতির বোন। প্রত্যেকে পাকা পাঁচিল দেওয়া, ভালো বাড়ি, এদের কারো বাড়িতে ঝড়ের কোনো ক্ষতি হয়নি, অথচ যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা কোনো ক্ষতিপূরণ পায়নি, এনারা ক্ষতিপূরণ পাচ্ছেন। এরকম হাজার হাজার ঘটনা আমাদের কাছে আছে। আপনারা চাইলে একসময় আমরা বারও করবো এবং আপনারা গিয়ে তদন্ত করলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে আমার ধন্যবাদ। আমি সবার সঙ্গে বসে কথা বলবো। একটা খবর আমাকে দেওয়া হলো, নবদ্বীপে আর তৃণমূলের লোকেরা জোর করে মঠ দখল করে রেখেছে। সাধুরা এখানেও এসেছেন কমপ্লেন করতে আমার কাছে। আমার মনে হয় এই যে যারা অন্যের উপরে কমপ্লেন করছেন তারা মঠ মন্দির তীর্থস্থান আর দেবত্ব সম্পত্তিকেও ছাড়ছেন না লুট করতে। জনগণের শ্রদ্ধার কেন্দ্রের উপরে রাজনীতি এবং দখলদারি হচ্ছে, এটা খুবই নিন্দনীয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা জেলার কয়েকজন কার্যকর্তাকে বলবো। আচ্ছা, একটু জয়েনিং আছে শম্ভু দাস, যারা জয়েনিং এ অংশগ্রহণ করবে, যে সমস্ত ছাত্ররা আজকে ভারতীয় জনতা পার্টি জয়েন করবে তাদেরকে সামনে নিয়ে এসো। Hey, camera.
কেন তোমাদের তো হয়ে গেল প্রেস মিট আইডি টোটালি তো আমার লোগোটা আপনি না भारतीय जनता वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 भारत माता की भारत माता की माननीय राज्य सभापति नगर शहरे ছাত্র আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল। চলো हमारे জেলা পদাধিকারী শুধুমাত্র জেলা পদাধিকারী এখানে থাকবো, বাকি আমরা এই কক্ষ ত্যাগ করবো। বাকি সবাইকে জানাচ্ছি শুধুমাত্র জেলা পদাধিকারী এখানে থাকবো।